নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন দ্য পলিটিক্যাল ডেইলি। আজ খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নবান্নের খবর নাকি পাচার হয়ে যাচ্ছে এবং শুভেন্দু অধিকারীর কাছে গোটা বিষয়টা পৌঁছে যাচ্ছে। এই কথাটা এতটা ভয়ানক, এতটা গুরুত্বপূর্ণ কেন রাজনৈতিকভাবে এবং রাজ্যের সুরক্ষার জন্য, সেটাই বিশ্লেষণ করব আজ। মমতা বন্দ্যোপাধ্যায় যে এদিন আলোচনা করেছেন, যে বিষয়টা বলেছেন, তার মধ্যে তিনটে খুব গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল রয়েছে। প্রথম হলো, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নবান্নের সমস্ত খবর নাকি পাচার হয়ে যাচ্ছে বাইরে। তিনি এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর নাম করেননি। দ্বিতীয় কথা, তিনি বলেছেন যে তোলার টাকা নাকি কাঁথিতে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে তার ইঙ্গিত যে শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারের দিকে ছিল, এটা তিনি অনেকটাই পরিষ্কার করে দিয়েছেন। এবং তৃতীয় যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে পুলিশ যদি আরো একটু সক্রিয় হতো তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস আরো 3-4টে সিট বেশি পেত, অর্থাৎ সিঙ্গেল ডিজিটে বিজেপি কিন্তু ঢুকে যেত। এই তিনটে কথা কেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে, প্রশাসনিক দিক থেকে, সেটা নিয়ে আজকে আলোচনা। বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন, অর্থাৎ নবান্নের খবর পাচার হয়ে যাচ্ছে বাইরে, এই কথাটা কিন্তু ভয়ঙ্কর ভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন পাচার হয়ে যাচ্ছে, পাচার শব্দের অর্থ কি? অর্থাৎ নবান্নের খবর লিক হচ্ছে, নবান্নের কিছু কিছু খবর বাইরে বেরিয়ে আসছে। আচ্ছা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় এত ভয়টা হচ্ছে কিসের? কেন এত ভয়? নবান্নের খবর যদি বাইরে বেরিয়েও আসে, নবান্ন হচ্ছে একটা প্রশাসনিক জায়গা, মুখ্যমন্ত্রী সেখানে মানব সেবার কাজ করেন, রাজ্যের মানুষের সেবার কাজ করেন। তাহলে সেখানকার খবর যদি বাইরে বেরিয়ে আসে, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই সুবিধে। মানুষ জানতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় কত উন্নয়নমূলক কাজ করছেন, দিনরাত কত পরিশ্রম করছেন সাধারণ মানুষের জন্য। মানুষের যে প্রকল্পগুলো আছে সেই খবরগুলো আগাম আমরা জানতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করছেন। হ্যাঁ, গভর্নমেন্ট সিক্রেট বলে একটা বিষয় নিশ্চয়ই থাকে। সরকারের কিছু কিছু বিষয়, যেমন পুলিশিং এর বিষয় আছে, বা রাজ্যের নিরাপত্তার বিষয়গুলো আছে, বা আইবি ডিপার্টমেন্টের বিষয় আছে, গোয়েন্দা বিষয়গুলো আছে, এই সমস্ত খবরগুলো অবশ্যই বাইরে আসা উচিত নয়। রাজ্যের সুরক্ষার বিষয় নিশ্চয়ই থাকে। কিন্তু অ্যাপার্ট ফ্রম পুলিশিং সিস্টেম, অ্যাপার্ট ফ্রম পুলিশিং ডিপার্টমেন্ট, যেগুলো ওয়েলফেয়ার স্কিম আছে, সেইগুলো যদি বাইরে আসে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধে কোথায়? তাহলে কি ধরে নিতে হয় নবান্নে কোনো ঘাপলা হচ্ছে, অপকর্ম হচ্ছে, যেমনটা শুভেন্দু অধিকারী বারংবার অভিযোগ করেন? যদিও শুভেন্দু অধিকারীর যত অভিযোগ আছে, দায়িত্ব নিয়ে বলছি, এখন অব্দি যে অভিযোগ একেবারে প্রমাণিত হয়ে গেছে কোর্টে, এই কথা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, বহু বিষয় রয়েছে সেই দুর্নীতি অপকর্ম, যেটা কোর্ট মনে করছে যে দুর্নীতি হয়েছে, বা চার্জশিটে বলা হয়েছে যে হ্যাঁ দুর্নীতি আছে। যদি এটা নবান্ন বিষয় নয়, ক্যাবিনেটের বেশ কয়েকজন মন্ত্রী জেলে আছেন, তাদের ব্যক্তিগত দুর্নীতি বলে এখন অব্দি এমনটাই আদালতে প্রমাণিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ সেখানে এখন অব্দি বিন্দুমাত্র প্রমাণিত হয়নি, বা সেই জায়গাতেও এখনো, চার্জশিটের জায়গাতেও সেরকম বিষয় নয়। তবে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, খুবই ইন্টারেস্টিং বিষয়, যে নবান্নের খবর নাকি বাইরে পাচার হয়ে যাচ্ছে। আচ্ছা, নবান্নের কোন খবরটা পাচার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা? হ্যাঁ, নিশ্চয়ই যদি প্রশাসনিক কোনো ঘাপলা হয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা হতেই পারে। আমরা দেখেছি শুভেন্দু অধিকারী আজকেই বলেছেন যে হ্যাঁ, এখনো সব খবর তার কাছে আসে। অর্থাৎ তিনি স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমের মধ্যে লিকেজ আছে, একেবারে লিক প্রুফ সিস্টেম নয়। অর্থাৎ নিশ্চয়ই কিছু একটা এমন হচ্ছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিব্রত হচ্ছেন, আর শুভেন্দু অধিকারীও আনন্দ পাচ্ছেন। তাহলে গোটা বিষয়টা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন রয়েছেন এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, এবার আসি দ্বিতীয় বিষয় নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সেকেন্ড উক্তি, অর্থাৎ কাঁথিতে পুলিশের তোলার টাকা পৌঁছে যাচ্ছে, তিনি নাম করেননি, কিন্তু বোঝাই যাচ্ছে যে অধিকারী পরিবারকে তিনি ইঙ্গিত করেছেন। যদি অধিকারী পরিবার, শুভেন্দু অধিকারী বা শুভেন্দু অধিকারীর পরিবারের বা বিজেপিকে তিনি যদি ইঙ্গিত করে থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই হয় তিনি বুঝতে পারছেন পুলিশ তোলা, ঘুষ নেওয়া একটা গর্হিত অপরাধ। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে পুলিশ তোলে। আমরা এতদিন রাস্তায় পুলিশকে হাত পেতে টাকা নিতে দেখেছি, বিভিন্ন জায়গায় ট্রাক থেকে, বাইক থেকে, গাড়ি থেকে বিভিন্নভাবে টাকা নিতে দেখেছি, ঘুষ নিতে দেখেছি। এবং আমরা ভাবতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জানেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও, পুলিশ মন্ত্রী হয়েও তিনি জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তির পর প্রমাণ হয়ে গেল তিনি জানেন যে পুলিশ তোলে এবং তোলার টাকা নেতাদের কাছে যায়, সেটা যে দলেরই হোক না কেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কার বিরুদ্ধে ব্যবস্থাটা নিলেন? গোটা বিষয়টা কি গ্যালারি শো নয় কি? যে পুলিশ তুলেছে, যে পুলিশ ঘুষ নিয়েছে, যে পুলিশ অন্যায় কাজটা করেছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যবস্থাটা নিলেন? কেন তিনি বললেন না যে হ্যাঁ এই পুলিশ এই লোক এরা 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 ঘাপলা করেছে, এরা বিভিন্ন নেতার কাছে টাকা পৌঁছে দেয়, তার জন্য একে সাসপেন্ড করা হলো কি? আদালতে গেলেন কি? ঠিক আছে, তিনি নিজেও অফিসিয়ালি কি ব্যবস্থা নিলেন কি? কাউকে সাসপেন্ড করা হলো কি? প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই। আপনাদের কাছে যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন।
সব থেকে বড় বিষয় হচ্ছে যে পুলিশই তোলা অন্যায়, যে পুলিশই অন্যায় করুক এটা কিন্তু অন্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর একেবারে বোঝা গেল যে রাজ্যের পুলিশিং সিস্টেমে কোথাও না কোথাও কিন্তু গলদ আছে, এটা তো অবশ্যই মেনে নিতে হয়। এবার আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের থার্ড পার্টে। পুলিশ যদি অ্যাক্টিভ হতো তাহলে তৃণমূল কংগ্রেস আরো 3-4টে সিট বেশি পেত। তাহলে কি এতদিন ধরে যে বিরোধী দল অভিযোগ তুলে আসছে যে পুলিশ শাসক দলের হয়ে কাজ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কোথাও আক্ষেপ রয়ে গেছে এবার পুলিশ সেই কাজটা করেনি? হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় আশা করেছিলেন আরো কয়েকটা সিট বেশি পাবে, যদিও আমাদের মনে হয় যে এই যে 29টা সিট তিনি পেয়েছেন অনেক ভালো জায়গায় তিনি আছেন, এবং 26-এর যে নির্বাচন হবে তাতেও এখন যা পরিস্থিতি তাতে বিজেপির মোরাল অনেক ডাউন হয়ে গেছে, এটা সত্যি কথা। বিজেপির নেতাদেরই বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, সেখানে আভাস পাওয়া যাচ্ছে। অবশ্য রাজনীতি একটা সম্ভাবনার শিল্প, এখানে কখন যে হাওয়া ঘুরে যায় বলা যায় না। কারণ এখন অব্দি 2024-এ পরাজয়ের পরও বিজেপির যে মনোবলটা আছে, 21-এর নির্বাচনের ঠিক পরে যখন ব্যাপক হাঙ্গামা হচ্ছে রাজ্য জুড়ে, তখন কিন্তু বিজেপির মনোবল আরো তলানিতে ছিল। এখন যাই হোক, বিজেপি বুঝে গেছে আমরা যতই খারাপ ফলাফল হোক আমরা কিন্তু এখানে এখনো সেকেন্ড পজিশনে আছি। কিন্তু 21-এর পর মনে হয়েছিল বিজেপি যেন ধূলিসাৎ হয়ে যাবে, বিজেপি আর ঘুরে দাঁড়াতে পারবে না, বিজেপির নেতারা আর রাজনীতি করতে পারবে না, সে জায়গায় কিন্তু এখনো নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আসি, তাহলে পুলিশ তিনি কি পুলিশের উপর ক্ষুব্ধ হলেন যে হ্যাঁ পুলিশ এবার কিন্তু কাজ করেনি? হতে পারে ইলেকশন কমিশনের এমন টাইট ছিল যেখানে ফসকাগেরও করতে পারেনি, যতটা মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপেক্ট করেছিলেন বা পুলিশ যতটা করে থাকে ততটা এবার হয়নি। এবার পুলিশ যদি কারো হয়ে কাজ করে, এক্ষেত্রেও বলি যদি পুলিশ অ্যাক্টিভ হয়নি তাহলে আপনি কার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন, এবং ব্যবস্থা নেবেনই বা কি করে? পুলিশের কাজ কি নির্বাচনে ইন্টারফেয়ার করা? পুলিশ তো একটা সুরক্ষার বাহিনী, পুলিশ সেফগার্ড করবে, মানুষ ভোটাররা ঠিকভাবে ভোটের লাইনে দাঁড়াবেন, ঠিকভাবে ভোট দেবেন, এই সেফগার্ডিং এর কাজ তো পুলিশ এর বেশি কি করবে? পুলিশ কি কাউকে বন্দুক ঠেকিয়ে ভোট দিতে বলবে? মানে পুলিশ এমন কি কাজ করতো যাতে তৃণমূল কংগ্রেসের আর কয়েকটা বেশি সিট হতো? কাউন্টিং হবে সুস্থভাবে, ভোট হবে সুস্থভাবে, যার জেতার সে জিতবে। তাহলে পুলিশ এক্সট্রা কি করবে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটা আসন পাবেন? পুলিশ কি এবার শাসক দলের হয়ে মাইক নিয়ে প্রচার করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গুণগান গাইবে? নাকি পুলিশ কাউন্টিং এ আরো মেশিন থেকে কাউকে ভাগিয়ে দেবে বা লাত মেরে ভাগিয়ে দেবে? মানে কোন সক্রিয়তার কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইলেন আমার কিন্তু এখন অব্দি মাথায় ঢোকেনি। আপনাদের যদি মাথায় ঢোকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপাতত ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন। আর অনেকেই, প্রায় 90% মানুষ আমার ভিডিও দৈনন্দিন দেখেন কিন্তু তারা সাবস্ক্রাইব করেন না। তাদেরকে বলবো অবশ্যই, চ্যানেলটা নতুন শুরু করেছি, ভিডিও যদি ভালো লাগে নিয়মিত থাকবো, এই কথা দিচ্ছি, ঝিলম গুপ্তার মতন পালিয়ে যাব না, কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে আমার মোটিভেশনটা একটু বাড়ে। আর যদি আপনারা আমার মতামতের সঙ্গে সহমত হন এবং আপনারা আরো কারোর সাথে যদি মনে করেন যে সেও আমার বক্তব্যের সাথে সহমত হতে পারে, তাহলে তাকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আপাতত এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কালকে নতুন একটা বিষয় নিয়ে।